নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। কেন্দ্রের শাসক দল প্রায় বড়াই করে বলে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেয় সরকার। যদিও সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বলেছিল বিনা পয়সার রেশন নয়, চাকরির ব্যবস্থা করুন। হ্যাঁ, বাদ দিন সেসব। আসল কথা হলো এই বিনামূল্যে রেশন দেওয়ার ফলে দেশের অর্থনৈতিক উন্নতি কতটা হয়েছে তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। উন্নতি হলে তো মানুষকে বিনা পয়সায় খাওয়ানোর বোঝা সরকারকে টানতে হতো না। সে যাই হোক, গত সপ্তাহেই দাম কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমায় লাভবান হলেন কারা? রেস্তোরাঁর ব্যবসায়ীরা। আর এ সপ্তাহে দাম বাড়ল রান্নার গ্যাসের। এক ধাক্কায় দাম বেড়েছে ৫০ টাকা। আর এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে আতান্তরে পড়লেন সাধারণ মধ্য নিম্নবিত্ত গৃহস্থ। অর্থাৎ বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম যখন গত ৪ বছরে সবচেয়ে কম, ঠিক তখনই মধ্য ও নিম্নবিত্তের ঘাড়ে এক ধাক্কায় অতিরিক্ত ৫০ টাকার বোঝা চাপিয়ে দিল কেন্দ্রের বিজেপি সরকার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? রেশনে পাওয়া বিনা পয়সার চাল ফুটবে ৮৫৩ টাকায়। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিরোধীদের সমালোচনা। রান্না গ্যাসের দাম বৃদ্ধিতে ফের সংকটে গৃহস্থ। এক ধাক্কায় সিলিন্ডার প্রতি রান্না গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছে কেন্দ্রের সরকার। ফলে কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৮৭৯ টাকা। ভর্তুকিযুক্ত উজ্জ্বলা যোজনা গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৫৫৩ টাকা। গত সপ্তাহে প্রায় ৬৭৭ ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সুপার নিউমারারি পোস্ট একটু খটোমটো শব্দ। যদি সোজা করেও বলা হয় তাহলে তার মানে এই দাঁড়ায় যে স্বাভাবিকভাবে যে পদ্ধতিতে কোনো পদ তৈরি হয় ও নিয়োগ হয় তার বাইরে গিয়ে আলাদা করে যদি পদ সৃষ্টি করা হয় সেটাই সুপার নিউমারারি পোস্ট। আরও একটু সহজ করার চেষ্টা করি। সোজা কথায় বললে ইতিমধ্যেই যত পদ রয়েছে তার থেকেও বেশি কিছু শূন্য পদ তৈরি করা, যেখানে নতুন করে প্রার্থীদের নিয়োগ করা যাবে। এখন এই শূন্য পদ নিয়েই তো গোলমালের শেষ ছিল না। হাইকোর্ট তো সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, যেখানে হাইকোর্ট সরাসরি বলেছিল অতিরিক্ত শূন্য পদ তৈরি করার সিদ্ধান্ত সঠিক ছিল না। এমনকি আদালত এও জানিয়েছিল যে প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। ঠিকই, রাজ্য সরকার তথা তৃণমূলের জন্য এই আদেশ যে চাপ তৈরি করেছিল তাতে সন্দেহ নেই। কিন্তু এই গরমে বৃষ্টি না হলেও আপাতত স্বস্তিতে রাজ্য সরকার, কেননা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ খারিজ করেছে। দেখুন,
2022 সাল এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় 6000 অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। জানিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক, জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। প্রথমে হাইকোর্টের একক বেঞ্চ, পরে হাইকোর্টের বিশেষ বেঞ্চ এবং শেষে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা শোনে। অতিরিক্ত শূন্য পদ তৈরির বৈধতা নিয়ে মামলা চলে 3 বছর ধরে। অবশেষে সেই মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল রাজ্য মন্ত্রিসভার। মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত। 2016 সালের এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে 2011 সালে মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশ কিছু বেআইনি নিয়োগ বাতিলেরও নির্দেশ দেন। 5ই মে 2022 6861টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। জারি হয় বিজ্ঞপ্তি। ওই বছরই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেন। 15ই জানুয়ারি 2024 হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ বেঞ্চে এসএসসি মামলার শুনানি শুরু হয়। 22 এপ্রিল 2024 হাইকোর্টের রায়ে বলা হয়, অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সঠিক সিদ্ধান্ত ছিল না। মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। সেই রায়কে চ্যালেঞ্জ করেই 2024-এর 24 এপ্রিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। ওই বছর 7ই মে প্রথম শুনানিতেই সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। এবার সেই মামলায় মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত খারিজ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। দুপক্ষের যুক্তি পাল্টা যুক্তি শোনার পরে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ। রাজ্য ক্যাবিনেটের সদস্যরা রাজ্যপালের পরামর্শ নিয়ে এ বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সে বিষয়ে কোনো আদালত তদন্ত করতে পারে না। তা সংবিধানের 74 নম্বর অনুচ্ছেদ ও 163(3) ধারার পরিপন্থী। মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে না, কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সে বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাটির বিচার প্রক্রিয়া চলতেই পারে। কলকাতা হাইকোর্টের বিচারাধীন মামলার বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দিয়েছে, অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলবে। যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল, তো যাই হোক ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টের রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশেই চাকরি খুইয়েছেন এসএসসির প্রায় 26,000 চাকরি প্রার্থী। তবে নোটিশ না পাওয়া পর্যন্ত কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশনও। সুপ্রিম নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যখন অচলাবস্থা, ঠিক তখনই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সিবিআই তদন্ত খারিজ শীর্ষ আদালতের। বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিছুটা হলেও রাজ্যকে স্বস্তি দিয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কলকাতা টিভি। না, গরম সত্যিই পড়েছে। আবহাওয়ার কথা বলছি না, বলছি রাজনীতির ময়দানের কথা। ব্যক্তি আক্রমণের ঢেউ আছড়ে পড়ছে তৃণমূলের অঙ্গনে। চরচর করে চড়ছে পারদ। তৃণমূলের তিনজন সাংসদের উদ্দেশ্যে বেনজির আক্রমণ হেনেছেন দলেরই 4র্থ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই 3জন হলেন সৌগত রায়, কীর্তি আজাদ ও মহুয়া মৈত্র। চোর থেকে শুরু করে গিফট দেওয়া নেওয়া কিছুই বলতে বাকি রাখেননি কল্যাণ। জল গড়িয়েছে কালীঘাটের চৌকাঠে। বলি, হচ্ছেটা কি? রাজনীতির ময়দানে একরকম নজির বললেও কম বলা হয়। তৃণমূলের এক সাংসদ লোকসভায় দলেরই তিনজন সতীর্থকে এক বন্ধনীতে টেনে আক্রমণ শানাচ্ছেন, চড়ার সুরে ক্ষোভ উগরে দিচ্ছেন। সাম্প্রতিককালে এহেন দৃষ্টান্ত মনে করতে পারছেন না রাজনীতির কারবারিরা। গোটা ঘটনার কেন্দ্রে অবশ্যই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ও দমদমের সাংসদ সৌগত রায়। যদিও মহুয়ার নাম সযত্নে এড়িয়ে গিয়েছেন কল্যাণ, কিন্তু যেসব ইঙ্গিত দিয়েছেন তাতে কল্যাণ কাকে বুঝিয়েছেন রাজ্য রাজনীতিতে তা জলের মতো পরিষ্কার। এই যে মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে। এই মহিলা এমপিকে সবসময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াক অফ বিলে বলেছি। এখানেই থেমে থাকেননি কল্যাণ। মহুয়ার নাম না করে তার অতীত তুলে স্পষ্ট করেছেন নিজের বক্তব্য। 2009-এর পর এসছে, কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার
বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে, এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে। তো ন্যাচারালি আই ওয়াজ অ্যানয়েড। ভাই আমি কেন এটা মানবো? আমি কীর্তি আজাদকে বাইরের রাজ্যের লোক বলে কটাক্ষ কল্যাণের। সংসদ ভবনের ক্যান্টিনে দিল্লির চিত্তরঞ্জন পার্কের একটি মিষ্টির দোকানের শাখা খোলা নিয়ে কীর্তির সওয়ালের জেরে দুই সাংসদের মতবিরোধ তীব্র হয় ও তার জেরেই কল্যাণের কটাক্ষ। পার্টির উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কেও ছাড়েননি শ্রীরামপুরের সাংসদ। দমদমের সাংসদের কোনো চরিত্র নেই, নারদার টাকা নিয়েছিল বলে অভিযোগ শানান কল্যাণ। নারদার চোর ও এ রোড থেকে গিফট নেওয়ার সব চোর এক জায়গায় হতে বেশি সময় নেয় না বলে মন্তব্য কল্যাণের। গিফট কাণ্ডে গত মেয়াদে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। গিফট প্রসঙ্গ তুলে কল্যাণ কি মহুয়াকে বোঝাতে চেয়েছেন? প্রশ্ন রাজনীতির অন্দরে। যদিও কল্যাণের অভিযোগের জবাবে বলিনি করেও তীক্ষ্ণ প্রতিক্রিয়া দিয়েছেন সৌগত। এমন ভাষা ব্যবহার করা উচিত নয় যে যাতে দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমি মনে করি আমরা জনপ্রতিনিধি, আমাদের একটা ডিগনিটি। দলের সিনিয়র সাংসদদের মতান্তর নিয়ে কি বলছে শীর্ষ নেতৃত্ব, সে বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। যেটা জানতে চাইবো অঞ্জনদা, যে এই ঘটনার কথা অবশ্যই কালীঘাটের চৌকাঠে পৌঁছে গিয়েছেন, কি বলছেন তৃণমূল নেত্রী? দেখো, এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী এই ঘটনায় খুব ক্ষুব্ধ এবং তিনি অবিলম্বে নির্দেশ দিয়েছেন সাংসদে যারা আছেন তাদেরকে প্রকাশ্যে কোনো সংসদ সদস্য সম্পর্কে কোনো রকম বিবৃতি দেওয়া যাবে না এবং সোশ্যাল মিডিয়ায় কেউ তৃণমূলের সংসদ সম্পর্কে কেউ কোনো পোস্ট করতে পারবেন না। মুখ্যমন্ত্রী কার্যত এতটা ক্ষুব্ধ হওয়াতেই আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তার দলের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে সংসদদেরকে তার ভার্সন জানিয়ে দিতে এবং সেই মতো ব্যবস্থা করতে। অর্থাৎ অঙ্কুর বলাই যেতে পারে যে এই যে বিতর্কটা তৈরি হয়েছিল সৌগত রায়, মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি সহ আরও একজন দুজনকে নিয়ে, এটার আপাতত অবসান হলো মানে প্রকাশ্যে অবসান হলো। ভেতরে থাকলেও থাকতে পারে, তৃণমূল দল বুঝবে, কিন্তু প্রকাশ্যে যে চেহারাটা চলে আসছিল দলের অনৈক্যের, বিশেষ করে সাংসদদের, সেটা নিঃসন্দেহে খুব দলের কাছে খুব খারাপ বার্তা যাচ্ছিল কর্মীদের কাছে। অঞ্জনদা, এখানেই জানতে চাইবো, এই যে প্রকাশ্যে বলার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে বা ভেতরে কিছু থাকলেও থাকতে পারে, আমার প্রশ্ন ঠিক এটাই। সেক্ষেত্রে এই যে একটা ঘটনা তৈরি হলো যেটা নিয়ে বিজেপির অমিত মালভিয়া তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, অর্থাৎ দলের ভেতরের কোন্দলটা একেবারে প্রকাশ্যে চলে এলো, যাকে নিয়ে পোস্ট করছে প্রধান বিরোধী দলের নেতা। ফলে এর জন্য কি কারোর বিরুদ্ধে কোনো দলের অন্দরেই কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে? শীর্ষ নেতৃত্ব সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত জানা যায়নি, শুধু মুখ্যমন্ত্রীর ভাষণটুকু সূত্র মারফত পাওয়া গেছে। যারা এই ধরনের নেতা, মানে আমি বলছি কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে নিঃসন্দেহে তৃণমূলকে 10 বার ভাবতে হবে, কারণ তৃণমূল দলের এরা প্রথম দিককার স্তম্ভ বলতে পারো। ফলে আপাতত মুখ্যমন্ত্রী চাইছেন কড়া ব্যবস্থার পথে না হেঁটে আপাতত বিতর্ক বন্ধ করতে। হয়তো নেতৃত্ব পরে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ডেকে হয়তো তাদের বক্তব্যগুলো শুনে একটা সমাধানের চেষ্টা করবেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কাউর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত কিন্তু আমরা পাইনি। আমরা যেটুকু পেয়েছি সূত্র মারফত, মুখ্যমন্ত্রী প্রচণ্ড ক্ষুব্ধ, প্রকাশ্যে দাঁড়িয়ে কোনো সাংসদ সম্পর্কে সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক বা বৈঠক বা অন্য কোথায় বলা যাবে না, এটারই তিনি নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ক্ষেত্রে এই মুহূর্তে প্রকাশ্যে কাউকে কোনো বার্তা দিতে বারণ করেছেন। দেখা যাক এরপর কি করা হয়। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। কথায় বলে চোরের মায়ের বড় গলা,
রাজনীতির ক্ষেত্রেও সেরকমটাই কি ঘটতে দেখছি আমরা? তা যদি না হয়, কেন্দ্রীয় সরকার তথা বিজেপির আনা যে ওয়াকফ আইন নিয়ে মুসলমান সমাজের সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছে দেশ, সেখানে ওয়াকফ বিল নিয়ে মুসলিম সমাজের বিভ্রান্তি কাটাতে রাস্তায় নামলো কারা? না আরএসএস। অথচ আরএসএস মানেই মানুষ জানে কড়া হিন্দুত্ব। সেই আরএসএস কিনা মুসলিম সমাজের পাশে? সত্যি রাজনীতির জল যে কোথায় গড়ায় কে জানে। আর ওয়াকফ নিয়ে আরএসএস এর কর্মসূচি দেখলে তো পুরো মাথায় হাত। আগামী দিনে 100 সাংবাদিক সম্মেলন ও 500-র বেশি সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে আরএসএস এর শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। কিন্তু তাতেও কি বিজেপির মুসলিম ভোট বাড়বে? আইন আনবে বিজেপি আর মলম লাগাবে আরএসএস। আর কত ড্যামেজ কন্ট্রোল মোদিজি? অন্যের ঘাড়ে বন্দুক আর কত রাখবেন? একদিকে আরএসএস মুসলিম সমাজের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে ওয়াকফ আইনের বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র। একেই কি বলে সভ্যতা? টানা 14 ঘন্টা আলোচনার পর রাজ্যসভায় পাশ হয় ওয়াকফ বিল। বিল নিয়ে বিরোধীরা গোড়া থেকে সোচ্চার হলেও ভোটাভুটিতে কেন্দ্রের বিজেপি সরকারের জয় হয়। বিরোধীদের মতে নয়া ওয়াকফ বিল অসাংবিধানিক ও বৈষম্যমূলক। বিলের প্রেক্ষিতে আইন পাশ হলে মুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে বলে সংসদের 2 কক্ষে সুর তোলে বিরোধীরা। কিন্তু বিরোধীদের আপত্তি উড়িয়ে সংশোধিত ওয়াকফ বিল পাশ করায় কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের দাবি, নতুন বিল মুসলমান সমাজের বিরুদ্ধে নয়, বরং ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণে সঠিক পথ নির্দেশ করবে। কিন্তু বিজেপির এই ব্যাখ্যাতে দেশের মুসলিম সমাজকে ভরসা দিতে পারেনি, বরং বিরোধীদের লাগাতার যুক্তি তর্কে বিভ্রান্তি তৈরি করেছে, সে বিষয়ে নজর এড়ায়নি আরএসএস এর। এই পরিস্থিতিতে একরকম বাধ্য হয়েই বিরোধী নিশানা থেকে বিজেপিকে বাঁচাতে ওয়াকফ বিলের গুণ গাওয়ার সিদ্ধান্ত মোহন ভাগবতের সংগঠনের। আরএসএস এর শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মেন্টর ইন্দেশ কুমারের বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট। ইন্দেশের বক্তব্য, নতুন ওয়াকফ বিল নিয়ে ভুল ধারণা ও গুজবের জবাব দিতে 100 সাংবাদিক সম্মেলন ও 500-র বেশি সেমিনার করার সিদ্ধান্ত হয়েছে। আরএসএস নেতা রামপালের দাবি, নতুন বিল কেবল আইনগত পরিবর্তন ঘটাবে তা নয়, সামাজিক ও নৈতিক সংস্কারের পথে অন্যতম বড় পদক্ষেপ। যদিও আরএসএস এর এই সব ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিরোধীরা। সুরাহা খুঁজতে তাই ইতিমধ্যেই কংগ্রেস, আপ ও মিং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। দেশের শীর্ষ আদালতের শরণে গিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও। কলকাতা টিভি। ওয়াকফ ইস্যুতে যখন আরএসএসকে ঠেলে দিয়ে বিজেপি নিজেদের খানিকটা সামলে নিচ্ছে, তখন কংগ্রেসও আবার নিজেদের একটু ঠিক করছে। গান্ধীজির ঐতিহ্যে কি দলকে জাগিয়ে তুলতে চাইছে কংগ্রেস? তুলে ধরতে চাইছে দলের সেই উজ্জ্বল ইতিহাস? যখন দেশে কংগ্রেসের কোনো বিকল্প ছিল না, সত্যিটা হলো এই মুহূর্তে অনেকেই মনে করছে কংগ্রেস দলটাই আসলে ইতিহাস। এহেন পরিস্থিতিতেই গান্ধীজি স্মৃতিমাখা সবরমতী নদীর পাড়ে বুধবার কংগ্রেসের পূর্ণাঙ্গ দলীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। তারও আগে মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদে শুরু হয়ে গেছে ওয়ার্কিং কমিটির সভা। সূত্রের খবর, এই দুটো সভাতেই আলোচনার মূল বিষয় নেতৃত্ব ও সাংগঠনিক কৌশলকে নতুন করে তৈরি করা। এ না করে উপায় বা কি বলুন? 24-এর লোকসভা নির্বাচনে কিছুটা হলেও অক্সিজেন পেয়েছিল কংগ্রেস। তবে মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভা ভোটে হারার পর আবার দল কেঁচে গন্ডুস করার অবস্থায়। রাহুল গান্ধীও খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। মণিপুর নিয়ে নানা কথা বলার পর যেদিন মাঝরাতে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করার প্রস্তাব গৃহীত হলো, সেই সময় লোকসভার আশেপাশে রাহুলকে দেখা যায়নি। কেন এই নৈঃশব্দ? প্রশ্ন উঠেছে নানা দিকেই। তাই কি কংগ্রেস নেতৃত্বের মুখ হিসেবে তুলে ধরতে চাইছে প্রিয়াঙ্কাকে? 24-এর লোকসভা নির্বাচনে কিছুটা হলেও অক্সিজেন পেয়েছিল কংগ্রেস। তবে মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভা ভোটে হারের পর হাতের অবস্থা তথৈবচ। তাই সাংগঠনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এবার আসরে কংগ্রেস। মঙ্গলবার থেকেই গুজরাটের আহমেদাবাদে শুরু হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভা। বুধবার সবরমতীর তীরে পূর্ণাঙ্গ দলীয় সম্মেলন। সূত্রের খবর, এই দুই সভাতেই আলোচনার মূল বিষয় নেতৃত্ব এবং সাংগঠনিক কৌশল পুনর্গঠন।
সামনে বাংলা, বিহার সহ 6টি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলের নির্বাচন পরিচালন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে প্রিয়াঙ্কা গান্ধীকে। কংগ্রেসের বিভিন্ন রাজ্য শাখা এবং পদস্থ নেতারা চাইছেন প্রিয়াঙ্কার রাজনৈতিক দক্ষতাকে আরো ভালোভাবে কাজে লাগানো হোক, কারণ সাধারণ মানুষের সঙ্গে সংযোগের ক্ষেত্রে তার স্বাভাবিক ক্ষমতা রয়েছে। অতীতে উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও তার আভাস পাওয়া গিয়েছে। তাই দলে প্রিয়াঙ্কা গান্ধীকে আরো নির্দিষ্ট এবং আরো বড় ভূমিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। মোদির গড়ে বসে মোদির কৌশলকে হাতিয়ার করে মোদিকেই ক্ষমতাচ্যুত করার টার্গেট নিয়েছে কংগ্রেস। রাহুল মনে করছেন 2029-এর লোকসভা ভোটের আগেও গুরুত্বপূর্ণ হচ্ছে 2027-এ গুজরাটের বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটেই মোদিকে হারানোর মধ্যে দিয়ে কংগ্রেসের ভিত আরো মজবুত করার কাজটা শুরু করতে চাইছেন রাহুল। তাই বিজেপির মতোই কংগ্রেসকেও বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে, ভোটার তালিকাকে হাতিয়ার করে লড়তে হবে। আর সেই লক্ষ্যেই গুজরাটে বসেছে কংগ্রেসের অধিবেশন। 1961 সালে মহাত্মা গান্ধী সর্দার প্যাটেলের গুজরাটে শেষবার কংগ্রেসের অধিবেশন বসেছিল। मंत्रणा ये बहुत ऐतिहासिक होने वाली है, इसके नतीजे भी बहुत ज्यादा ऐतिहासिक होंगे। देश में एक निराशा का माहौल है, उस निराशा के माहौल से निपटने के लिए कांग्रेस तैयार है अपनी जिम्मेदारियां लेने के लिए। বিজেপির মোকাবিলায় আরো শক্তিশালী হয়ে লড়াইয়ে নামার পরিকল্পনা হাত শিবিরের। দেশে বিকল্প জোট সরকার গড়তে হলে কংগ্রেসকে নিজেকে 150 থেকে 200 আসন পেতে হবে। তার জন্য জেলা স্তরে সংগঠন মজবুত করতে হবে। এবছর বিহার বিধানসভা নির্বাচন ছাড়া আর কোনো ভোট নেই, তাই এআইসিসি অধিবেশন আয়োজন করে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে চাইছে কংগ্রেস। কলকাতা টিভি। কোথা ছিল বাড়ি? রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী। শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা নিয়ে বাঙালির রোম্যান্সের শেষ নেই, কিন্তু স্বেচ্ছাচারী হওয়া সব সময় খুব ভালো কথা নয়। হলে সুপ্রিম কোর্টের ধমকও খেতে হতে পারে। এই যেমন দেখুন না, তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি বিধানসভায় পাশ হওয়ার পরেও 10টি বিল রাজভবনে আটকে রেখেছিলেন রবি, আর তাতেই শীর্ষ আদালতের তোপের মুখে রাজ্যপাল। সুপ্রিম কোর্ট সরাসরি বলেছে রাজভবনে এভাবে রাজ্যপাল বিল আটকে রাখতে পারেন না। বলেছে রাজ্যপালের এই পদক্ষেপ অবৈধ ও স্বেচ্ছাচারী। বিজেপি বিরোধী রাজ্যগুলিতে রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয়। বাংলার রাজ্যপালদের বিরুদ্ধেও একাধিক বিল আটকে রাখার অভিযোগ উঠেছিল। তামিলনাড়ুতেও সেই একই নীতি নেন রাজ্যপাল RN রবি। এবার রাজ্যপালের এই নীতি প্রশ্নের মুখে পড়ল সুপ্রিম কোর্টে। অভিযোগ, বিধানসভায় পাশ হওয়ার পর 10টি বিলে স্বাক্ষর না করেই ফেলে রাখেন রাজ্যপাল RN রবি। তালিকায় ছিল বিশ্ববিদ্যালয় নিয়োগ সংক্রান্ত বিলও। পরে তা রাষ্ট্রপতির কাছে পাঠান রাজ্যপাল। রাজ্যপালের এই অসহযোগিতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। মঙ্গলবার সেই মামলা শুনানি ছিল বিচারপতি JB পাদ্রিওয়াল এবং বিচারপতি R মহাদেবানের বেঞ্চে। শুনানি শেষে ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেন রাজ্যপাল এইভাবে বিল আটকে রাখতে পারেন না। এই মামলায় আদালতের নির্দেশ, অনুমোদন না দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য মন্ত্রিগোষ্ঠী পরামর্শ নেওয়ার 1 মাসের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। রাজ্যের বিরুদ্ধ অভিমতের ক্ষেত্রে কোনো বিল আটকে রেখে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে সর্বোচ্চ 3 মাসের মধ্যে। আটকে রাখা বিল বিধানসভায় নতুন করে তৈরি হওয়ার পর 1 মাসের মধ্যে রাজ্যপালকে অনুমোদন দিতে হবে। সংবিধানের আর্টিকেল 200 অনুযায়ী কোনো বিল সম্পর্কে রাজ্যপাল 3 রকম পদক্ষেপ করতে পারেন। বিলে অনুমোদন দিতে পারেন, অনুমোদন না দিতে পারেন অথবা রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। কিন্তু প্রথম সুযোগে তা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। বিধানসভায় কোনো বিল একের জায়গায় 2 বার অনুমোদনের পরেও তা দীর্ঘদিন ফেলে রাখার পর রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন না রাজ্যপাল, যদি না দ্বিতীয়বারের বিলটি প্রথমটির পরিপ্রেক্ষিতে আলাদা না হয়। এমন অভিমত দিয়ে বিল অনুমোদনের ক্ষেত্রে রাজ্যপালদের জন্য টাইমলাইন নির্দিষ্ট করে দিয়েছে আদালত। যদিও অবিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ছবিটা চেনা। বিল আটকে রাখা নিয়ে পশ্চিমবঙ্গে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্যের সংঘাত বারবার তীব্র থেকে তীব্রতর হয়েছে। বর্তমান রাজ্যপাল CV আনন্দ বোসও একই নীতি নিয়েছেন বহুবার। সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যপালরা এই জাতীয় আচরণ থেকে বিরত থাকুন। রাজ্যপালদের সুপ্রিম কোর্টের এই ধরনের কঠোর সমালোচনা মুখে পড়ার বিষয়টি নজিরবিহীন। এখন দেখার রাজ্যের সঙ্গে অযৌক্তিক ও পরিকল্পনা মাফিক বিরোধে যাওয়ার প্রবণতা রাজ্যপালদের হ্রাস পায় কিনা। কলকাতা টিভি।
বাণিজ্য যুদ্ধে মার্কিন চীন সংঘাত এবার তীব্র আকার নিতে চলেছে। না, চীন এক চিলতে জমিও ছেড়ে দিতে রাজি নয় ট্রাম্প সরকারকে। বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী, এই হচ্ছে চীনের কথা। চীনের ওপর দুদফায় 54% শুল্ক বসিয়েছিল ট্রাম্প প্রশাসন। চীন পাল্টা চাপায় 34% শুল্ক। বাপরে, এই বেয়াদবি কি ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারেন? তাই চীনের ওপর আরো 50% শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিল ট্রাম্প সরকার। পরিস্থিতি আরো গরম হতে চলেছে। শুরুটা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় ক্ষমতায় বসেই নয়া শুল্ক নীতি ঘোষণা করে বিশ্ব বাণিজ্যে বিতর্ক তৈরি করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত সহ এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা বিভিন্ন দেশে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে বিশ্বের প্রথম ও দ্বিতীয় অর্থনৈতিক শক্তিধর দেশের শুল্ক যুদ্ধের আবহ। চীনা পণ্য আমেরিকায় রফতানিতে দু দফায় মোট 54% শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। তার জবাবে চীনও সেদেশে আমদানি হওয়া মার্কিন পণ্যে পাল্টা 34% শুল্ক বসানোর কথা ঘোষণা করেছেন। তাতেই বেজায় চটেছে ট্রাম্প প্রশাসন। সিদ্ধান্ত না বদলালে বুধবার মধ্যরাত থেকে চীনা পণ্যে অতিরিক্ত 50% অর্থাৎ 104% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার জেরে বেজিংও জানিয়েছে ভুলের ওপর ভুল করে চলেছে আমেরিকা। শুল্ক নিয়ে মার্কিনী নীতির কড়া সমালোচনা করেছে চীন। কেননা শেষ পর্যন্ত আমেরিকা যদি চীনা পণ্যে 104% শুল্ক বসানোর সিদ্ধান্ত কার্যকর করে, তাহলে মার্কিন বাজার থেকে চীন বস্তুত মুছে যাবে। এক বিবৃতিতে চীনের দাবি, আরও একবার আমেরিকার ব্ল্যাকমেল করার চরিত্র প্রকাশ্য চলে এলো। আমেরিকার উদ্দেশ্যে পাল্টা হুমকি দিয়েছে চীন। তারাও যে দমবার পাত্র নয় সেটাই বুঝিয়ে দিয়েছে বেজিং। যদি আমেরিকা এইভাবে চলার কথা ভাবে, তবে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে। যদিও এই লড়াই কি আকার নেবে তা স্পষ্ট করেনি শি জিনপিং প্রশাসন। আর তা যদি হয়, তাহলে আমেরিকার আমদানির ওপর চীনও বাড়তি শুল্কের বোঝা চাপানোর কথা ঘোষণা করতে পারে। ইতিমধ্যেই আমেরিকার জবাবে চীন যে 34% শুল্ক চাপিয়েছে তাতে ক্ষুব্ধ ট্রাম্প। চীন অনৈতিকভাবে ব্যবসা করে, মুদ্রামান কৃত্রিমভাবে বদলে ফেলে বলেই সমাজ মাধ্যমে তোপ দেগেছেন ট্রাম্প। একই সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে যে আলোচনার প্রস্তাব চীন দিয়েছিল, উদ্ভূত পরিস্থিতিতে তা ওয়াশিংটন খারিজ করছে বলেও জানান ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই শুল্ক নীতির প্রভাবে গোটা বিশ্বেই শেয়ার বাজারে কয়েক লক্ষ কোটি ডলারের ক্ষতি হয়েছে। একই সঙ্গে মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গান বিশ্ব মন্দার আশঙ্কা প্রকাশ করেছে। আমেরিকাও সেই মন্দার হাত থেকে রেহাই পাবে না বলে জানিয়েছে ওই সংস্থা। দুনিয়া জুড়ে বাণিজ্য যুদ্ধের আবহ তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞ মহলের দাবি। সব মিলিয়ে এক চরম অস্থিরতার দিকে গোটা বিশ্বকে ঠেলে দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।